বাংলা টিউটোরিয়ালে স্বাগত জানাই তোমাদের সকলকে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকের ভিডিওটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে মাধ্যমিকের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করছি। 2022-এ যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজ থেকে ভূগোলের ক্লাস আমাদের চ্যানেলে নতুন করে শুরু হলো। এই ভূগোলের মতোই ইতিহাস, বাংলা এই বিষয়গুলোর ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। আজকে ভূগোল দিয়ে আমি ক্লাসের সূচনা করলাম। ভূগোলের প্রথম চ্যাপ্টার আমি সূচনা করছি, বহির্জাত প্রক্রিয়া। আজকে প্রথম ক্লাস। এরকম করে বহির্জাত প্রক্রিয়ার পরপর সমস্ত চ্যাপ্টার ধরেই অনলাইন ক্লাস চলবে। তো তোমরা ভিডিওগুলি এবং এই প্লেলিস্টটিকে নিজের সেভ করে নিও, ভিডিওগুলি অবশ্যই দেখবে। প্রথম ভূগোলের মাধ্যমিকের যে অধ্যায় পাঠ্য তোমাদের রয়েছে সেই অধ্যায়টি দেখো। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখানে প্রশ্ন জাগবে যে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝায়। দেখো, বহির্জাত মানে হচ্ছে জাত মানে হচ্ছে বাইরে থেকে জাত, অর্থাৎ বহির মানে বাইরে থেকে আসছে। মনে করো বাইরে থেকে কোনো একটা বড় বল, লোহার বল, সেই লোহার বড় বলটাকে তুমি মাটিতে ফেলছো বাই ফোর্স, ভেরি এক্সট্রিম ফোর্স, জোর করে ওই বড় বলটা নিয়ে মাটিতে তুমি ফেলছো। তাহলে কি হবে, মাটিতে এটা ফেলার সময় অবশ্যই যখন মাটিতে পড়বে তখন এই মাটিতে একটা গর্ত তৈরি হয়ে যাবে। তো এই যে গর্তটা তৈরি হলো কিসের জন্য? এই বহির্জাত অবটেন্স, এটাকে বলা হয় বহির্জাত, বাইরে থেকে এলো। তো এই বহির্জাত বলটি মাটিতে পড়ার ফলে এই ভূমিরূপটা তৈরি হলো, এই ভূমিরূপ তৈরি হয়েছে। ঠিক আছে, তো এইটাকেই বলছে বহির্জাত প্রক্রিয়ার ভূমিরূপ। অর্থাৎ বাইরে থেকে কোনো একটা বস্তু বা জিনিস সেটা যখন ভূপৃষ্ঠের উপর কোনো প্রভাব ফেলছে, তার এক্সট্রিম ফোর্স বা এক্সট্রিম বল কাজে লাগাচ্ছে, সেই ভূপৃষ্ঠের উপর সেই এক্সট্রিম ফোর্স বা বলটা পড়ার সাথে সাথেই ভূপৃষ্ঠের পরিবর্তন হচ্ছে, ভূপৃষ্ঠের রূপটার পরিবর্তন হচ্ছে। ভূপৃষ্ঠের রূপের যখনই পরিবর্তন হবে তখনই আমরা এটাকে বলবো বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তাহলে এই যে ভূমিরূপটা তৈরি হলো, এই ভূমিরূপটাকে কি বলবো? বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট হয়েছে। কারণ প্রকৃতিগতভাবে তো এই খালটা তৈরি হয়নি, এই খালটা তো প্রকৃতিগতভাবে তৈরি হলো না। এই খালটা বাইরের কোনো একটা অবটেন্স বা বস্তু সেটা বাই ফোর্স একদম জোর হয়ে এখানে পড়লো, সেই কারণেই তো সৃষ্টি হলো এই খালটা। সেই জন্য আমরা এইগুলোকে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট ভূমিরূপ বলছি। আর বহির্জাত কথাটার মানেই হচ্ছে তাই যে বাইরে থেকে জাত, বাইরে থেকে যেটা এসেছে, বাইরে থেকে যে বস্তুটা এসে ভূপৃষ্ঠে উপস্থাপিত হচ্ছে এবং ভূপৃষ্ঠের উপর পতিত হয়ে একটা নির্দিষ্ট ভূমিরূপের সৃষ্টি করছে, সেটাকেই বহির্জাত ভূমিরূপ বলা হবে। তোমাদের তাহলে ক্লিয়ার হলো যে বহির্জাত বলতে কি বোঝানো হচ্ছে? বাইরে থেকে আসছে এমন কোনো একটা বস্তু যেটা ভূপৃষ্ঠের উপর পড়ছে এবং ভূপৃষ্ঠের উপর পড়ার ফলে ভূপৃষ্ঠে একটা প্রভাব ফেলছে, সে কিছু একটা ভূপৃষ্ঠের রূপটার পরিবর্তন ঘটাচ্ছে। এটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ। এবার চলে যাই যে এই যে তোমাদের প্রথম চ্যাপ্টার, এই চ্যাপ্টারটায় আমাদের কি কি বিষয় পড়তে হয়, আমাদের এক্স্যাক্টলি জানতে হবে কি কি, বহির্জাত ভূমিরূপগুলো কি কি সেগুলো একটু দেখে নিই যে কোন কোন বিষয়গুলো জানতে হবে। এখানে একটা হচ্ছে প্রক্রিয়াটা জানতে হবে। ঠিক আছে, প্রক্রিয়া অর্থাৎ বহির্জাত প্রক্রিয়াটা কি সেটা জানতে হবে, কেন হয়, তার কারণ কি, সেটা সেই প্রক্রিয়াটা ঘটার জন্য আরও কি কি এক্সট্রিম কারণ দরকার সেগুলো সব জানতে হবে। ঠিক আছে, তারপরে এবার বহির্জাত বলতে এখানে এই যে বহির্জাত, তাহলে ভূপৃষ্ঠের উপর কী এমন জিনিস পড়ে বা কী এমন জিনিস প্রভাব ঘটায় যার ফলে ভূপৃষ্ঠের যে ভূমিরূপ তার পরিবর্তনই ঘটে যায়। সেই কারণগুলো কি? সেগুলো হচ্ছে প্রকৃতিগত কারণ, যেমন নদী, যেমন বায়ু, সূর্যের তাপ, হিমবাহ, অর্থাৎ বড় পাহাড়ে যখন বড় বড় বরফের চাই হয় সেই বরফের চাকগুলোকে বলা হয় হিমবাহ। অর্থাৎ হিমবাহ কিন্তু একটা এই ভূমিরূপ সৃষ্টির কারণ, প্রকৃতিগত কারণ। তাই এই ভূমিরূপ বা বহির্জাত বলতে কি বোঝানো হচ্ছে এক্স্যাক্টলি? বহির্জাত বলতে বোঝানো হচ্ছে যে প্রকৃতিগত কি কি কারণে ভূমিরূপের পরিবর্তন ঘটে। তাই এখানে আমাদের আলোচনাটাও তাই থাকবে। প্রক্রিয়া প্রথমে একটা আলোচনা, তারপরে নদী, বললাম যে জল বয়ে যায়
স্রোত আছে, বেগ আছে, পাওয়ার আছে, শক্তি আছে, সেজন্য জল ভূমিরূপের পরিবর্তন ঘটাতে পারে নদী। আর কে পারে? হিমবাহ, বললাম একটু আগেই, হিমবাহ পরিবর্তন ঘটাতে পারে। হ্যাঁ, ভূমিরূপের একদম এক্সট্রিম পরিবর্তন কিন্তু হিমবাহ ঘটিয়ে দিতেই পারে। তারপর আছে বায়ু, অর্থাৎ এদের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলোকে আমাদের জানতে হবে। নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুর দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এগুলোই আমাদের এই চ্যাপ্টারে পাঠ্য। আর প্রক্রিয়া, যে এই বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝানো হয়, বহির্জাত প্রক্রিয়ার কারণ কি, সেগুলো আমাদেরকে এইগুলো সব জেনে নিতে হবে। এই চ্যাপ্টারে জাস্ট এইগুলোই পার্থক্য, আর কিছু সেরকম কিন্তু পাঠ্য নেই এখান থেকে। এখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো আমরা আলোচনা করছি। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তো আলোচনার মধ্যে থাকো, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর টেক্সট বইটা খুলে নাও, তোমার সামনে তোমার যে কোম্পানির যে লেখকেরই টেক্সট বই আছে ভূগোল, সেই বইটি খুলে রেডি হয়ে যাও। চলে যাই মেন পাঠ্যতে। এবার চলে আসি প্রথম যে প্রতিপাদ্য বিষয়টা রয়েছে, বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এবং বহির্জাত প্রক্রিয়ার, তোমরা এখানে টেক্সট বইটাকে খুলে নেবে। হ্যাঁ, টেক্সট বইটাকে তোমাদের সামনে নিয়ে নেবে, তাহলে ক্লাসটা বুঝতে তোমার সুবিধা হবে। ক্লাসের প্রতিপাদ্য বিষয় কি বোঝাচ্ছি সেটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তোমার কাছে যে ভূগোলের টেক্সট বই রয়েছে, যে কোম্পানি থাকুক, যে লেখকেরই থাকুক, তুমি সেটা খুলে একটু বসো। দেখো, আমি প্রথম যে বিষয়টা আসছি, যে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝাচ্ছি। একটু আগে যেমন বললাম যে বাইরের কোনো শক্তি, কোন শক্তি না প্রাকৃতিক কোনো শক্তি, বাইরের কোনো প্রাকৃতিক শক্তি, যেমন নদী, হ্যাঁ, যেমন নদী, হিমবাহ, ঠিক আছে, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, এই কটা, এই প্রাকৃতিক শক্তিগুলি, এগুলো সব কিন্তু প্রাকৃতিক। দেখো, কেউ মানুষের সৃষ্ট নয়, এগুলো সব প্রাকৃতিক, এগুলো সব প্রাকৃতিক শক্তি। এই সব প্রাকৃতিক শক্তিগুলি যখন ভূপৃষ্ঠের ওপর পড়ে, মানে ভূপৃষ্ঠের ওপর সংযুক্ত হয়, মনে করো এটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের উপর এই প্রাকৃতিক শক্তিগুলির মধ্যে একটা, মনে করো নদী চলছে, এই ভূপৃষ্ঠেতে নদী চলার ফলে নদীর যে জলস্রোত, সেই জলস্রোতের ফলে এই ভূপৃষ্ঠের উপর বিভিন্ন ধরনের গর্ত, খাল ইত্যাদি ভূমিরূপের মতো তৈরি হয়। তাহলে এই নদী একটা বহির্জাত শক্তি, নদীটা একটা বহির্জাত শক্তি, তাই তো, বাইরের শক্তি। কারণ মাটিটা নিজে নিজেই তো আর ভূমিরূপটা সৃষ্টি করেনি, মাটিটা নিজে নিজেই ভূমিরূপ সৃষ্টি করেনি, বাইরের শক্তি পেয়েছে, নদীর শক্তি, জলের শক্তি, সে কারণে তার এই ভূমিরূপটা তৈরি হলো, এই ভূমিরূপটা সে তৈরি করতে পেরেছে। ঠিক আছে, তো এই যে শক্তিগুলোর কথা বলা হলো, এইগুলো হচ্ছে বহির্জাত শক্তি। আর বহির্জাত শক্তির প্রক্রিয়া কাকে বলে না, প্রক্রিয়াটা হচ্ছে যে এই বহির্জাত শক্তিগুলি, অর্থাৎ নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদি, এই যে শক্তিগুলি যখন ভূপৃষ্ঠের উপর সংযুক্ত হয়ে কোনো না কোনো ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায়, আকারের পরিবর্তন ঘটায় ভূপৃষ্ঠের, তখন তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। এই যে প্রক্রিয়াটা, যেটাই পরিবর্তনটা ঘটলো। এবার কোন কোন শক্তি হতে পারে আমি বলেই দিয়েছি এখানে, দেখো। এবার এই যে প্রাকৃতিক শক্তি, এছাড়াও শক্তি আরও কি থাকে, মানে এছাড়াও আরও কি যুক্ত থাকে এখানে শক্তি, আরও কোন কোন শক্তি এই বহির্জাত প্রক্রিয়ার জন্য দায়ী হয়। মানে নদী, মনে করে এই যে ভাঙন ধরাচ্ছে ভূপৃষ্ঠে, এই যে খাল করছে, এটার জন্য আর কি, নদীর জল আছে, জলটা দায়ী, তাই তো। তাই জল থাকবে তবেই তো বেগ থাকবে, নাহলে শুধু নদীটা তো আর শুধু বয়ে যায় না। তাহলে আর কোন কোন শক্তি দায়ী আছে, সূর্যের তাপ দায়ী আছে, সূর্য তাপ একটা দায়ী, ঠিক আছে, শক্তি। বৃষ্টিপাত দায়ী, তারপরে দেখো বৃষ্টিপাত দায়ী, তারপরে আর কি আছে, তুষারপাত, নদী ইত্যাদি, মানে বললাম একটু আগে, নদী, তুষার মানে বরফ, ঠিক আছে, বরফ দায়ী। হ্যাঁ, ভৌম জল, অর্থাৎ মাটির নিচের যে জল আছে, ভৌম জল এটাও দায়ী, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে এক্সটার্নাল সোর্স, এক্সটার্নাল বলতে বাইরের শক্তি, এইগুলোও শক্তি, এগুলো তো শক্তি বটেই,
এগুলো হচ্ছে এক্সট্রা, এর অতিরিক্ত আরও এই সমস্ত শক্তিগুলি এই বহির্জাত প্রক্রিয়ার জন্য দায়ী হয়। এবার চলে যাই, দেখো যে বহির্জাত প্রক্রিয়ার স্থান কোথায়, বহির্জাত প্রক্রিয়া হয় কোথায়, স্থান ওই যে একটু আগেই বললাম যে বহির্জাত প্রক্রিয়া বাইরের যে শক্তিগুলি ভূপৃষ্ঠের উপর প্রভাব ফেলে, তাহলে স্থান কোথায়, ভূপৃষ্ঠে মাটিতে। এবার সেই মাটিটা শুধু মাটি হতে পারে, মরুভূমির মাটি হতে পারে, সমুদ্রপৃষ্ঠ হতে পারে, যেখানে খুশি, ঠিক আছে, সেটা ভূপৃষ্ঠ হলেই হবে। এবার বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পদ্ধতিটা কীরকম থাকে, বহির্জাত প্রক্রিয়ায় সাধারণত পদ্ধতি কি থাকে, বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতি সাধারণত ক্ষয়ের পদ্ধতি হয়। এই যে দেখালাম, মাটিটা ক্ষয়ে যেতে পারে, জমাট বাঁধতে পারে, অর্থাৎ এক জায়গায় কিছু একটা জিনিস সঞ্চয় হতে পারে, জমাট বাঁধা হতে পারে, পরিবহন করতে পারে, অর্থাৎ বয়ে নিয়ে যেতে পারে, এই মাটিটাকে ক্ষয়ে বয়ে নিয়ে চলে যেয়ে এখানে জড়ো করতে পারে, ঠিক আছে, এই মাটিটাই বয়ে নিয়ে গেল। তারপরে আরও অনেক সব প্রক্রিয়া রয়েছে, সেগুলো তোমাদেরকে টার্মগুলো জানতে হবে, যেমন অবরোহণ, আরোহণ, এইগুলো আমাদেরকে জানতে হবে, এগুলোই আমি আসছি একটু পরেই, ঠিক আছে। আর কি পুঞ্জিত ক্ষয় হতে পারে, পুঞ্জিত ক্ষয় ওই যে ক্ষয় করে বললাম, পুঞ্জা আকারে করে দেওয়া, ঠিক আছে। মনে করো এখানে নদীটা প্রচুর ক্ষয়ে গেছে, দিয়ে এর মাটিটা এখানে নিয়ে গিয়েও জড়ো করে দিয়েছে, দিয়ে এখানটা পাহাড় তৈরি হয়ে গেছে। তাহলে কি কি পদ্ধতি হয়, ক্ষয় করতে পারে, ক্ষয় হতে পারে, সঞ্চয় হতে পারে, হ্যাঁ, ক্ষয় সঞ্চয়, পুঞ্জিত ক্ষয় হতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো ঘটতে পারে পদ্ধতি। অর্থাৎ এই যে বহির্জাত ফোর্স, ইন্টারনাল ফোর্স যেটা, এই বহির্জাত শক্তি ভূপৃষ্ঠে এইগুলোর মধ্যেই যে কোনো একটা করতে পারে, হয় ক্ষয় করবে মাটিটাকে, না হলে মাটিটাতে অন্য মাটি সঞ্চয় করবে, না হলে পুঞ্জিত ক্ষয় করবে, এইভাবেই চলে। আরও কিছু পদ্ধতি আছে, যেমন অবরোহণ, আরোহণ ইত্যাদি আরও পদ্ধতি, সেগুলি আমি আসছি। এবার চলে আসি পর্যায়ন। তোমরা এতক্ষণ পড়লে যে বহির্জাত প্রক্রিয়া কি, বহির্জাত প্রক্রিয়ার ভাগগুলির এবার আমরা চলে আসছি। দেখো বহির্জাত প্রক্রিয়ার স্থান কোথায় হয় ইত্যাদি সমস্ত বিষয়গুলো আমরা জেনে গেছি, যে বহির্জাত প্রক্রিয়া কোথায় হয়, বহির্জাত প্রক্রিয়ার জন্য দায়ী কারা, বহির্জাত প্রক্রিয়ার কোন কোন শক্তি অংশগ্রহণ করে, এগুলো সব জেনে গেছি। এবার আমরা চলে আসি যে বহির্জাত প্রক্রিয়া মধ্যে একটা বিষয়, অর্থাৎ কতগুলো বিষয়বস্তু আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন তার মধ্যেই একটা হচ্ছে পর্যায়ন একটা বিষয় যেটা জানতে হবে। পর্যায়ন মানে কি, যে প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর অসমতল ভূমিরূপ পর্যায়ক্রমে ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভারসাম্য বা সমতল অবস্থায় আসে, ঠিক আছে। যে প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া পর্যায়ন, এই প্রক্রিয়ার মাধ্যমে অসমতল ভূমিরূপ সমতলে, এবং মনে করো এটা একটা পাহাড়, ঠিক আছে, ভালো করে ছবি এঁকে বোঝাচ্ছি, যে প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবী অসমতল ভূমিরূপ, মনে করো এটা পাহাড়, অসমতল ভূমিরূপ, ঠিক আছে, এটা ভূমিরূপ। এবার এই অসমতল ভূমিরূপ ক্ষয় কার্যের ফলে ক্ষয় হলো, কোনো একটা নদীর স্রোত মনে করো এইদিকে বয়ে গেল, এই নদীর স্রোতটা বয়ে যাওয়ার সময় কি হলো, এই পাহাড়টাকে ক্ষয়ে নিয়ে গেল, ক্ষয়ে নিয়ে মনে করো নদীর এক জায়গায় এরকম খাল ছিল, সেই খালটাকে ভরাট করে দিল, ঠিক আছে, কারণ এ তো ক্ষয়ে গেছে, পাহাড়ের এই অংশটা ক্ষয়ে গেছে, এই যে এই অংশটা মনে করো পাহাড়ের ক্ষয়ে গেছে, তো যখনই পাহাড়ের এই অংশটা ক্ষয়ে গেছে, এই ক্ষয়া জিনিসটা এখানে গিয়ে ভরাট হয়ে গেল, এই জায়গাটা সমতলে পরিণত হলো। তাহলে এই যে প্রক্রিয়া যেখানে ক্ষয় হচ্ছে প্লাস সঞ্চয় হচ্ছে, বা তুমি বলতে পারো ক্ষয় সঞ্চয়ের থেকেও সমতা আসছে, সমতা মানে কি, ইকুয়ালিটি, সমান হয়ে যাওয়া, সমতল হয়ে যাওয়া, উঁচুটা নিচু, নিচুটা উঁচু, অর্থাৎ সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে, উঁচুটা নিচু হয়ে যাচ্ছে আর নিচুটা সমতল হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটোই সমান হয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়া, এটাকে পর্যায়ন বলা হয়। পর্যায়ন অর্থাৎ পর্যায়ন বলতে গেলে তোমাদেরকে এক কথায় যদি বলতে হয়, এটাই বোঝায় যে এমন একটা প্রক্রিয়া যেখানে বহির্জাত শক্তির দ্বারা ক্ষয় হয় এবং সঞ্চয় হয়, ক্ষয় আর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপটা সমতলে পরিণত হয়, উঁচু জায়গা নিচু হয়ে যায়, নিচু জায়গা উঁচু হয়ে যায়, এটাই হচ্ছে পর্যায়নের সংজ্ঞা। এবার পর্যায়নকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মানে পর্যায়ন যে এই যে প্রক্রিয়াটা ক্ষয় আর সঞ্চয় বললাম না, এই ক্ষয় আর সঞ্চয়ের বেসিস করে দুটো ভাগে আবার ভাগ হয়, সেই দুটো ভাগ চলো দেখে নিই।
দেখো পর্যায়ন আবার দুটো ভাগ। পর্যায়নের প্রথম পর্যায়ন হচ্ছে অবরোহণ, ঠিক আছে, অবরোহণ। প্রথম পর্যায়ন হচ্ছে অবরোহণ, অবরোহণ একটা পর্যায়ন। আর দ্বিতীয় পর্যায়ন হচ্ছে আরোহণ, আরোহণ, ঠিক আছে। এই দুটো হচ্ছে পর্যায়নের শ্রেণীবিভাগ, দুটো ভাগে ভাগ করা যায়। পর্যায়নকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, এ হচ্ছে 1 নম্বর, এ হচ্ছে 2 নম্বর, দুটো ভাগে পর্যায়নকে ভাগ করা যায়। তাহলে এবার অবরোহণ আর আরোহণ কাকে বলে সেটা আমাদের জানতে হবে। অবরোহণ কাকে বলে? যেসব প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠে উঁচু স্থানগুলি ক্ষয়ের মাধ্যমে নিচু হয়ে যায়, অর্থাৎ উচ্চতা হ্রাস পায়। যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উঁচু স্থান ক্ষয়প্রাপ্ত হয়ে, বললাম যে নদীর দ্বারা ক্ষয় হলো, দিয়ে পাহাড়টা ছোট হয়ে গেল, নিচু স্থানে পরিণত হলো, এটাকে অবরোহণ প্রক্রিয়া বলা হয়। এই অবরোহণ প্রক্রিয়ার আবার অনেক ভাগ আছে, অবরোহণ প্রক্রিয়ার আবার অনেক ভাগ আছে, সেগুলো আমরা পরে আসছি। আরোহণ কাকে বলে? তাহলে এটা কি পাওয়া গেল? উঁচু স্থান, উঁচু স্থান নিচু হবে, নিচু হবে, ঠিক আছে, পাওয়া গেল কি উঁচু স্থান নিচু হবে। আর আরোহণ প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় নদী, বায়ু, হিমবাহ প্রাকৃতিক শক্তিগুলি ক্ষয়জাত এবং সমস্ত পদার্থ একত্রে সঞ্চিত করে একটা ভূমিরূপ বা ভরাট করে উঁচু সমতল জায়গায় পরিণত করে, ভূমির ঢাল হ্রাস পায়, সমভূমি গঠিত হয় ইত্যাদি। এই প্রক্রিয়ায় কি হয়? এই প্রক্রিয়ায় কি হলো তাহলে? ক্ষয়, শুধু ক্ষয় হলো, ক্ষয়। কিন্তু এই প্রক্রিয়ায় আরোহণে শুধু ক্ষয় হয় না, আরোহণে ক্ষয়ও হবে, সঞ্চয়ও হবে, ঠিক আছে, ক্ষয়ও হবে। ওই যে একটু আগে বললাম যেটা পর্যায়নের ক্ষেত্রে সেই সেম জিনিস, পাহাড়টার ক্ষয়ও হলো, পাহাড়টা ছোট হয়ে গেল, আবার মনে করে এই জায়গাটায় বাকি অংশটা জমাট বেঁধে গেছে, ঠিক আছে, পাহাড়ের এই যে বাকি অংশ এটা এখানে জমাট বাঁধলো আর পাহাড়টা ছোটও হয়ে গেল জলের স্রোতের কারণে। তাহলে কি হলো? দুটো কাজ হলো এখানে, ক্ষয়ও হলো প্লাস সঞ্চয়ও হলো, সঞ্চয়ও হলো, ঠিক আছে, ক্ষয় প্লাস সঞ্চয়। তাহলে আরোহণের জায়গাটায় কি হচ্ছে? ক্ষয় আর সঞ্চয় হচ্ছে, অবরোহণের জায়গাটায় শুধু ক্ষয় হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না, ঠিক আছে। ভালো করে দেখবে এই জায়গাটা, তাহলে আরোহণটায় ক্ষয় আর সঞ্চয় হয়। ক্লিয়ার হচ্ছে তোমাদের? আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে বুঝতে পারছো কিনা, সেটাও কমেন্ট করে কিন্তু বলবে। এবার চলে আসি আমরা অবরোহণের ভাগগুলো কি। অবরোহণের অনেক ভাগ আছে, অবরোহণ যে প্রথম ভাগ এটা, এর আবার অনেকগুলো ভাগ আছে, সেগুলো আমরা চলে আসি। দেখো এবার চলে আসছে অবরোহণের ভাগ। অবরোহণের প্রথম ভাগ হচ্ছে আবহ বিকার, আবহ বিকার, আবহ বিকার। আবহ বিকার কি জিনিস এটা পরে আসছি। দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ হচ্ছে পুঞ্জিত ক্ষয়, পুঞ্জিত ক্ষয়। তৃতীয় ভাগ কার ভাগ? অবরোহণ ভাগ চলছে, হ্যাঁ, ক্ষয়ী ভবন, ক্ষয়ী ভবন, ক্ষয়ী ভবন হচ্ছে তৃতীয় ভাগ। এই হচ্ছে তিনটি মোট ভাগ অবরোহণের। এবার আরো আবহ বিকার কাকে বলে সেটা একটু জেনে নিই। এবার আসি আবহ বিকার নিয়ে। দেখো প্রথম যে ভাগটা পেলাম আবহ বিকার, আবহ বিকার কাকে বলে? বলছে যেসব প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের মানে আবহাওয়ার প্রক্রিয়া, যেসব আবহাওয়ার প্রক্রিয়ার দ্বারা আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা ভূপৃষ্ঠের কোনো একটা শিলাসমূহ, অর্থাৎ মনে করো একটা পাহাড়, সেই পাহাড়টা ভেঙে যায় এবং সেই জায়গাতেই পড়ে থাকে, সেই পাহাড়ের ভাঙা টুকরোগুলো। মনে করো এটা একটা পাহাড়, এটা ছবিটা আঁকলে কীরকম দেখা যায়? পাহাড়, সেই পাহাড়ের মনে করো আবহাওয়ার কি কি উপাদান? বৃষ্টি,
ঝড় এগুলোই আবহাওয়ার উপাদান। তাহলে বৃষ্টি হলো, মনে করো শিলাবৃষ্টি হলো, শিলাবৃষ্টির কারণে এই পাহাড়টা ভেঙে গেল, সব পাথরগুলো অর্থাৎ টুকরো টুকরো হয়ে গেল, বিকার হয়ে গেল, পাথরগুলোর আবহাওয়ার জনিত বিকার, ঠিক আছে, আবহাওয়া বিকার, বিকার মানে পরিবর্তন, আবহাওয়ার ফলে পরিবর্তন এলো এবং এই টুকরোগুলো এখানেই পড়ে রইল, পাহাড়ের মধ্যেই পড়ে রইল, এই জিনিসটাকে বলা হয় আবহ বিকার, অর্থাৎ নিজের স্বস্থানেই পড়ে থাকবে। এবার চলে আসি, তাহলে বোঝা গেল আবহ বিকার, আবহাওয়ার ফলে পাহাড়ের বা কোনো উঁচু জায়গার শিলার রাসায়নিক বিক্রিয়ার কারণে সেটা ফেটে যায়। অনেক সময় আমাদের বাড়িগুলো হয় না, দেখো না যে রোদের কারণে ফেটে যায় বাড়ি, নিজের মতো আর থাকে না, সেই রকম প্রথমে যেরকম করা হয়েছিল সেরকম আর থাকে না। তো ঠিক সেম জিনিস যে আবহাওয়ার বৃষ্টির কারণে, রোদের কারণে শিলাটা ফেটে গেছে, দিয়ে ফেটে গিয়ে নিজের স্থানেই এই জায়গাগুলোতেই পড়ে রইল, এইটা হচ্ছে আবহ বিকার, আবহাওয়ার ফলে বিকার অর্থাৎ পরিবর্তন। এবার আসছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় সেম জিনিস, আবহাওয়ার ফলেই হবে, পরিবর্তনও হবে, কিন্তু এটা একটু দূরে গিয়ে পড়বে, অর্থাৎ এটার সংজ্ঞাটা দেখো, পুঞ্জিত ক্ষয়ের অনেক সময় আবহ বিকারের ফলে এই ঘটনাটাই ঘটবে, আবহ বিকারের ফলে দুর্বল আলগা শিলাস্তূপ ঘর্ষণজনিত কারণে এবং অভিকর্ষের ফলে মাটিতে এসে পুঞ্জিত হয়। মনে করো পাহাড়টা ভাঙলো, বৃষ্টিপাতের কারণে পাহাড়টা ভেঙে গেল, এই অংশটা ভেঙে গেল এবং এই অংশটা অভিকর্ষের টানে এইখানে এসে পুঞ্জিত হলো, দূরে মাটিতে পড়ে রইল, দিয়ে পুঞ্জ করলো, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। এখানেও আবহ বিকারই হচ্ছে, আবহাওয়ার ফলেই বিকারটা হচ্ছে, কিন্তু পুঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ পুঞ্জ মানে পুঞ্জিত, এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, এক জায়গায় জড়ো হয়ে যাওয়া, জড়ো হবে, ঠিক আছে, এক জায়গায় জড়ো হবে কি না আবহ বিকারই, কিন্তু এক জায়গায় জড়ো হবে, মাটিতে পড়বে অভিকর্ষের টানে, অর্থাৎ মাধ্যাকর্ষণ যে শক্তি, সেই কারণে পাহাড় থেকে পাথরটা ছেড়ে তো গেল কিন্তু মাটিতে পড়লো। আবহ বিকারে মাটিতে পড়ছিল না, পাহাড়ের মধ্যেই থাকছিল, কিন্তু এখানে মাটিতে পড়বে দূরে দূরে, বোঝা গেল। এবার আসছি ক্ষয়ীভবন কাকে বলে। বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে যখন শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় এবং অন্যত্র অপসারিত হয় তখন তাকে ক্ষয়ীভবন বলে। এতে ভূত্বকীয় শিলা ভিতর পর্যন্ত উন্মুখ হয়ে যায়, তাই একে নগ্নীভবনও বলা হয়। ক্ষয়ীভবনকে নগ্নীভবনও বলে। নগ্নীভবন মানে মনে করো শিলাটা বিভিন্ন প্রাকৃতিক কারণ বলতে কোনো হাওয়া বাতাস বৃষ্টিপাত ইত্যাদি প্রাকৃতিক কোনো জিনিসের কারণে শিলাটা ঘর্ষণের ফলে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা মনে করো একটা শিলা, সেটা প্রাকৃতিক কোনো কারণে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ভেঙে ছোট ছোট টুকরোতে পরিণত হলো। সেই টুকরোতে পরিণত হওয়ার ফলে এর মধ্যে কি এলো না, এটা যখন অন্যত্র অপসারিত হলো এবং এতে ভূত্বকীয় শিলার ভিতর পর্যন্ত মানে এই শিলাটার একদম ভেতরে যে ছোট শিলা মনে করো কি আছে, সেটা একদম ফেটে বেরিয়ে এরকম রূপ নিল এবং ভূত্বকের উপর এলো, তাহলে এই শিলাটার কি হলো, একদম ভেঙে টুকরো হলো। শিলাটা ছিল এরকম, এটা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গেল এরকম, তাহলে এই টুকরো হওয়ার ফলে শিলাটা তো ভেঙে চূর্ণ বিচূর্ণ, এর ভিতরে কি আছে সেটাও তো দেখতে পাওয়া যাচ্ছে, সেই জন্য একে নগ্নীভবন বলা হয়। নগ্ন মানে কি, নগ্নীভবন, নগ্ন মানে কি যে কিছু বস্ত্র আবরণ নেই, তাহলে নগ্নীভবন মানে শিলার ভিতর পর্যন্ত একদম সব কিছু দেখা যাচ্ছে, সেই রকম অবস্থা। শিলাটার আবহাওয়ার কোনো একটা বিষয়ের ফলে মানে আবহাওয়াগণিত কোনো একটা কারণের ফলে এমনভাবে ভেঙেছে, এমনভাবে চূর্ণ বিচূর্ণ হয়েছে যে শিলার ভিতর পর্যন্ত একদম সমস্ত কিছু দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ক্ষয়ীভবন বা নগ্নীভবন বলা হয়। ক্ষয়ীভবনকেই আরেকটা নাম হচ্ছে নগ্নীভবন, এটা মনে রাখবে, পরীক্ষায় আসে কিন্তু ক্ষয়ীভবনের অপর নাম কি, নগ্নীভবন, ঠিক আছে, ক্ষয়ীভবনের অপর নাম নগ্নীভবন। তো আজকের ক্লাসটা এইটুকুই ছিল, এরপরের দিন এই অধ্যায় থেকে আরও ক্লাস আসবে। সমস্ত ক্লাস দেখার জন্য আমাদের এই যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটাকে ফলো করবে। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর চ্যানেলে তুমি যদি নতুন হও, এই ধরনের আরও ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাংলা টিউটরের সঙ্গে জুড়ে যাও।